কি বলবো, আমাদের সাবকনসিয়াস মাইন্ড এখন গল্প আর কেউ শুনতে চায় না, বলতেও চায় না। কেন বলুন তো? যে ঠাকুমা দিদিমাগুলো আর নেই তো। এখনকার যে ঠাকুমা দিদিমা তৈরি হবে তারা কিন্তু সব ডিজিটালাইজেশনে মুড়ে নিয়েছে নিজেকে। ফলে গল্প আর কেউ শোনাবে না। আমরা গল্প শুনেছি বাচ্চাবেলায়, তখন এত কিছু ছিল না মিডিয়া যেখানে এত আপডেটেড নিউজগুলো আমরা সব পেয়ে যাবো। তখন গল্পের ছলে ছলে কিন্তু অনেক কিছু শিখেছি। তো সেরকম গল্পের ছলে আমি কিছু কথা বলবো। আর একটা 25তম সপ্তাহে যে সাবজেক্ট আজকে রয়েছে, থিম যেটা রয়েছে, ওয়াই ইভায়োটোরিয়াম, কেন ইভায়োটোরিয়াম করবো, এটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো। তারপরে এখানে অনেক ডাইনামিক লিডার আছেন। আমিও নিজেকে প্রতিনিয়ত শেখার জন্য মাইন্ডটাকে ওপেন করে এখানে আসি। আর আসার জন্য কিন্তু আমার ভেতরে একটা কি বলবো, ভেতর থেকে শক্তি কাজ করে। ভেতর থেকে শক্তি কাজ করে যে এই মিশন 52-এ আমাকে যেতে হবে, এটা আর কেউ বলে দিচ্ছে না, কিন্তু আমি নিজে নিজে বেরিয়ে পড়ছি। নিজে নিজে ঘুম ভেঙে যাচ্ছে সকাল সকাল। আমি একটু লেজি, 7টার আগে ঘুম ভাঙে না, আজকে দেখি তাড়াতাড়ি ভেঙে যায়। তো এইগুলো সব কিন্তু এফেক্ট একটা, এই যে কন্টিনিউয়াসলি আমরা এখানে প্রেজেন্ট থাকছি তারই ফল। তো গল্পটা একটা গরিব বাবার গল্প। গরিব বাবা এতটাই গরিব, তার পকেটে কোনো পয়সা নেই, কিন্তু তার গ্রামে মেলা বসেছে। একমাত্র ছেলে, সবার বাবা তার ছেলেকে নিয়ে মেলায় যাচ্ছে। এটা দেখে ওই বাচ্চাটারও মেলায় যাওয়ার জন্য ভীষণ জেদ চেপেছে। কিন্তু বাবা বলছে, আমার কাছে তো পয়সা নেই, তোকে মেলায় নিয়ে যেতে পারি, কিন্তু আমি কিছু কিনে দিতে পারবো না। বলছে, বাবা তাই চল, মেলা তো যাই। তো বাবা ছেলের হাত ধরে মেলায় গেছে, গিয়ে দেখছে প্রথমেই হাওয়াই মিঠাই বিক্রি হয় না, বড় বড় প্যাকেটের ভেতরে। হিন্দিতে কি বলে, আপনার তা বুড়ি কা চুল নাকি ऐसा कुछ बोलता है, বুড়ির মাথার চুল। যা দেখেছে বলছে, বাবা হাওয়াই মিঠাই। বলছে, বাবা আমার কাছে পয়সা নেই। আমার মনটা ছোট হয়ে গেছে। একটু দূরে যেতে বলছে, আবার ঘুগনি বিক্রি হচ্ছে। বলছে, বাবা ঘুগনি। বলছে, বাবা পয়সা তো নেই। একটু দূরে দূরে যেতে সেই মেলাতে বিভিন্ন রকমের দোলনা টোলনা বসে না, মৌত কা কুয়া, সেই ভিতরে গাড়ি টাড়ি ঘুরে। বলছে, বাবা ওটা দেখবো। বলছে, আমার কাছে তো পয়সা নেই। বলছে, এই করতে করতে বাবারও মনে খুব কষ্ট হচ্ছে। তারপরে দেখছে একটা বিরাট বড় নাগরদোলা। বলছে, বাবা নাগরদোলা। বলছে, বাবা আমার কাছে তো পয়সা নেই। তো এই নাগরদোলাটাকে দেখতে দেখতে ছেলেটা কখন তার বাবার হাত ছাড়া হয়ে গেছে। যা হাতটা ছাড়া হয়ে গেছে, তখন ছেলে কান্নাকাটি শুরু করেছে। কান্নাকাটি শুরু করতে করতে একটা দোকানের সামনে বসে কাঁদছে। কোন দোকান? সেই বুড়ির চুল বা হাওয়াই মিঠাই যেখানে বিক্রি হচ্ছে। সে বলছে, বাবা তুই কাঁদিস না, দাঁড়া, তুই এটা খা। ঘুগনি এলা দোকানের সামনে গিয়ে কাঁদছে। সে বলছে, বাবা তুই ঘুগনি খা, তুই কাঁদিস না। বলছে, যে জিনিসটা তার বাবার কাছ থেকে সে জোর করে করে চাইতে চাইছিল, সবাই সেইগুলো দিতে চাইছে ফ্রিতে, তাকে কান্না থামানোর জন্য। ওই ছেলের তখন আলটিমেট লক্ষ্য কি? তার বাবাকে খুঁজে পাওয়া, তাই না? তাহলে যেই জিনিসটা দেখতে গিয়ে তার বাবার হাতটা তার ছেড়ে গিয়েছিল, কি না বড় নাগরদোলা দেখতে গিয়ে এত ইমোশনাল হয়ে গেছিল যে বাবার হাতটা কখন ছেড়ে গেছে বুঝতেই পারেনি। তাহলে ওই ছেলেটা আজকে যদি সব কিছু তাকে দিয়ে দেওয়া হয়, সে কিন্তু একটা জিনিসের লক্ষ্যই থাকবে, কি? তার বাবা। বলছে, এই ফিল্ডে যে কাজ করছি, আমরা প্রতিদিন কাজ করতে থাকি, তো অনেক কিছু চাই। ফ্যামিলি বোনাস প্রতিদিন দুবার দিচ্ছে তো কোম্পানি, পাচ্ছি না। অ্যাওয়ারনেস বোনাস নিতে চাইছি, পাচ্ছি না। পারফরমেন্স বোনাস নিতে চাইছি, পাচ্ছি না। তখন ঠিক আমাদের সামনে না এরকম নাগরদোলার মতো অনেকগুলো অপরচুনিটি লোক দেখায়, আমরা দেখেও ফেলি, ওখানে ঢুকেও যাই। ঢুকে যাওয়ার পর যখন সিস্টেম থেকে চলে যায় না, মাথার উপর থেকে যা কিছু ছিল, আপলাইনের গাইডলাইন্স, আপলাইনের হাত, সব কিছু যখন হাতের বাইরে চলে যায়, তখন কিন্তু ফিল হয় যে আমি হারিয়ে ফেলেছি অনেক কিছু বাবার মতো। তখন যেগুলো চাইছিলাম এখানে প্রতিদিন, যেটা পাচ্ছিলাম না, নিজের জন্য হোক আর যার জন্যই হোক, বাবার পকেটে পয়সা না থাকার জন্য, ও যখন সব কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তখন কিন্তু মনে পড়বে ওই বাবার কথা। তখন কিন্তু মনে পড়বে ওই আপলাইনের কথা, যে আমাকে একটা ভালো ফিল্ড দিয়েছিল, ভালো প্ল্যাটফর্ম দিয়েছিল। তাই আমরা কি সেরকম চাই? প্রতিদিন আমাদের কাছে এরকম প্রচুর প্রলোভন থাকবে। আজকে কেন ইভায়োটোরিয়াম করবো সেটা নিয়ে আমার কাছে কিন্তু মতামত, বা আমি যেগুলো শুনেছি বিভিন্ন আপলাইনের কাছ থেকে, সেগুলো ব্যক্ত করার চেষ্টা করব। বলছে, এইরকম ভাবে আমরা যদি নিজেকে একটা জায়গায় ধরে রাখি না, বাবাটাকে সারা জীবন সম্মানের সাথে দেখতে থাকি না, বাবার অভাব, বাবার
প্রতি অভিযোগ সবগুলোকে যদি দূরে সরিয়ে রাখি, বাবার সাথে যদি শুধু থাকি না, ওই জীবনে কিছু থাক আর নাই থাক, জীবনে একটা ভরসা থাকবে কিনা আমার কাছে মাথার উপরে একটা বট গাছ আছে। ওই যে বট গাছ যদি আমি কেটে দিই না, ওই বট গাছে অনেক পাখির বাসা থাকে, সেইগুলো কিন্তু বসতে পারবে না, সেইগুলোর আশ্রয় হারিয়ে ফেলবে। তাই আজকে দীপঙ্কর দা আমাদের কাছে একটা বট গাছ সম। কারণ তিনি এইরকম দিয়েছিলেন বলে আমাকে এখানে সম্মান জানানো হয়েছিল, এই স্টেজে সম্মান জানানো হয়েছিল, আমাকে মালা পরানো হয়েছিল। তাই এই সিস্টেমকে আমি শতবার আমি কুর্নিশ জানাই। কারণ এইরকম সিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য যদি আমাকে আরো বেশি ত্যাগ স্বীকার করতে হয়, আমি করতে রাজি আছি। আপনারা রাজি? হাত তুলে দেখায় না কারা কারা এই সিস্টেমটাকে বাঁচাবো। ভেরি গুড, ভালো লাগলো যে এরকম আমরা ডেডিকেটেড লিডার। বলছে ডেডিকেটেড লিডারের একটা গল্প শুনি আর একটা। বলছে একজন মানুষ একটা গ্রামে তার সাকসেস হওয়ার খুব শখ জেগেছে। বলছে আমাকে সাকসেস হতেই হবে, সাকসেস হতেই হবে বলে ওই গ্রামের সব থেকে জ্ঞানী লোক একজন ছিল। সেই জ্ঞানী লোকটার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলছে আমাকে সাকসেস হতেই হবে, কি করতে হবে বলো। বলছে এখন বলা যাবে না, কালকে আমি সকালবেলা কলকাতায় যাবো, তুই আমার সাথে বেরো, শহরে যাবে। বলছে ঠিক আছে। ভোর 5টায় চলে গেছে। বলছে এখন কোনো কথা বলা যাবে না, এখন আমার সাথে, আমি কলকাতায় যাবো, তুই আমার সাথে চল। ঠিক আছে, বেরিয়ে পড়েছে। তখন তার তো গাড়ি ঘোড়া ছিল না। তো তখন চলতে চলতে হঠাৎ একটা নদী আছে, ছোট মতো নদী। নদীটাতে কোনো নৌকাও নেই, কোনো ডিঙি নেই, কিচ্ছু নেই। নদীটা তাকে পেরোতে হবে। তো দুজন মিলে নেমে পড়েছে। যে সব থেকে জ্ঞানী ব্যক্তি ওই গ্রামের, সে আগে নেমে পড়েছে। নেমে যাওয়ার পিছনে পিছনে ওর পিছনে সেই লোকটা যে সাকসেস হতে চাইছে, সেও নেমে পড়েছে নদীতে। যখনই নদীতে নেমে পড়েছে, কোমর সমান জল চলে এসছে, তখন ওই সব থেকে জ্ঞানী লোকটি কি করেছে, পেছনে লোকটার দিকে আচমকা ঘুরেছে, ঘুরে গলাটা চিপে মানে জলে চুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। জলে চুবিয়ে দিয়েছে। আর ওই লোকটার গায়ে প্রচুর শক্তি, আর যাকে চুবিয়ে রেখেছে সে পারছে না ওর সাথে পেরে উঠতে। এইভাবে 30-40 সেকেন্ড জলের তলায় চেপে রাখার পর যখন এবার বাঁচার ইচ্ছা জেগেছে চরমতম ভাবে, তখন কিন্তু সে তার সমস্ত শক্তিকে প্রয়োগ করে জল থেকে উঠেছে। এরকম করি না আমরা? তখন তাকে জিজ্ঞেস করছে, এটা কি করলেন? বলছে সাকসেসের জন্য, নিজেকে সফল হওয়ার জন্য, যেদিন এইরকম ভাবে যে বেঁচে ওঠার জন্য তুমি যে ভেতরে থাকার সময় যে কষ্ট হচ্ছিল, ওখান থেকে বেরিয়ে এসে যে ফিলটা তোমার হলো, যেদিন তোমার সাকসেসের জন্য এইরকম ফিলিংস, এরকম চাহিদা থাকবে বাঁচার মতো, সেদিন তোমার সাকসেসের জন্য আলাদা কোনো পথ খুঁজতে হবে না, এমনি এমনিও তোমার কাছে চলে আসবে। আমাদের সাকসেসের জন্য চাহাতটা নেই, চাহাত হারিয়ে গেছে। বলছে ওই রকম ফিলিংস আমার আসতে হবে যে আমাকে আমার লাইফে যত কিছু এখনো ইনকমপ্লিট রয়ে গেছে, সেইগুলোকে পূরণ করাটা আমার কাছে কতটা ইমার্জেন্সি, এটা ফিল করতে হবে। তো ফিলিংসটা কেমন হবে? 40-45 সেকেন্ড অক্সিজেন না পাওয়ার মতো, যে মরে যাবো এবার যদি আমি না উঠে দাঁড়াই, যদি এইরকম যন্ত্রণা ফিল হয় না ভেতরে, যে ছেলের এডুকেশনটা এখনো আমার মনের মতো জায়গায় হচ্ছে না, বাবা মার জন্য যা কিছু ভেবেছিলাম সেটা এখনো করতে পারছি না, ওয়াইফের জন্য যেটা ভেবেছিলাম সেটা এখনো হাতের বাইরে। বলছে ওইগুলোকে পাওয়ার জন্য যদি ভিতরের ওই যন্ত্রণা, ভিতরের ওই ফিলিংসটা যদি ওই রকম লেভেলের পৌঁছায় না, ও এমনি এমনি আপনার কাছে ধরা দিয়ে দেবে, ওকে খুঁজতে কোথাও যেতে হবে না। বলছে এটা করতে গিয়ে আবার যখন আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ ডেডিকেশনের সাথে কাজ করতে যাই না, অনেকে অনেক কিছু ভাবে না, পাগলা হয়ে গেছে, এ সব বদলে দেবে, অনেক কিছু এরকম কটু উক্তি আমরা শুনি, তাই তো? কারা কারা শুনিনি এখনো পর্যন্ত? কারা কারা শুনিনি কটু উক্তি? প্রতিবেশীর কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, বাড়ি থেকে, সবাই শুনেছি। তার মানে সবাই আমরা কাজ করছি, তাই তো? হচ্ছে এরকম বহু কিছু উক্তি আমরা শুনবো নিজের সাকসেসের পিছনে লড়াই করতে গিয়ে। কারণ আজকে এই ঘরের বাইরে যদি চলে যান না, এই সাকসেস শব্দটাই তাদের জীবনে নেই। তারা শুধু লড়াই করছে প্রতিদিন কিভাবে বেঁচে থাকবো, প্রতিদিন কি করে দুমুঠো অন্ন আমার পেটে, আমার সংসারের জন্য রোজগার করব, তার যন্ত্রণায় তারা ছুটছে। সাকসেস নামক শব্দটা তাদের জীবন থেকে মুছে গেছে। তাহলে আজকে এখানে তো সাকসেস নিয়ে কথা হচ্ছে, সাকসেসের পথ নিয়ে কথা হচ্ছে। বলছে এটা যখন আমরা আমাদের ব্যক্তিগত ফিল্ড বা আমার ন্যাচারাল মার্কেটিংয়ে কাজ করতে গিয়ে যখন দেখবো না বা বলবো না লোককে, তখন বেশ কিছু লোকের একটা গল্পের ছলে বলি, এইরকম মুক্তি থাকবে। এয়ারপোর্ট তো কাছে না, শৈলেন্দ্র বাড়ির সামনে,
তাই তো নাকি? প্লেন উঠে নামে দেখি না? বলছে এয়ারপোর্টে বড় বড় বোয়িং 700 দাঁড়িয়ে আছে, ইঞ্জিন স্টার্ট করে বুম বুম করছে, বুঝলেন? ঠিক এয়ারপোর্টের উপরে একটা চড়ুই পাখি, স্প্যারো, ছোট চড়ুই পাখি প্লেনের ঠিক 20 ফুট 30 ফুট উপরে না খুব চক্কর মারছে, একদম পর করে উঠছে আর কি। চড়ুই পাখি দেখছে যে নিচে বোয়িং 700 4টে ইঞ্জিন স্টার্ট করে নিচে বুম বুম করছে। বলছে আরে তোর এত বড় বড় ইঞ্জিন আর তুই মাটিতে, দেখ আমি কিরকম ফর করে উঠছি। বলছে তোর এত বড় ইঞ্জিন, এত ডানা, কিচ্ছু কাজের না, তুই মাটিতেই আছিস। বলছে এবার এখানে এই শোনার পর না, যদি ওই বোয়িং 700 রিয়্যাক্ট করতো, যেটা আমরা করে ফেলি অনেক সময়, মাথা গরম করে করি না আমরা, কেউ কিছু বললো আমার কাছে খারাপ লাগলো, আমরা সেটাকে রিয়্যাক্ট করে ফেলি। বলছে বোয়িং 700 বলছে তাই তো, তুই তো বেশ ভালোই উঠছিস, ওকে জাস্ট ওয়েট। বলছে উইদিন আ ফিউ সেকেন্ড বোয়িং 700 14,000 ফুট উপরে, আর ওই চড়ুই পাখি কোথায় ঘুরছে? 30 ফুটে, 30 ফুটেই চক্কর দিচ্ছে, আর বোয়িং চলে গেছে 14,000 ফুট থেকে 30,000 ফুট উপরে চলে যাবে। বলছে তাই আজকে আমাদের বর্তমান সিচুয়েশন দেখে না, আমাদের পাশে বহু লোক আছে এরকম, যারা এরকম ভাবে পিঠকে দিয়ে দেবে। বলছে রিয়্যাক্ট করবেন না, একদম সেফ মুচকি হাসি দেবেন, মুচকি হেসে লেগে থাকবেন। কারণ সবাই চাইবে আপনাকে স্বপ্নের রাস্তা থেকে পিছনে সরিয়ে দিতে, স্বপ্নের রাস্তা থেকে সরিয়ে দিতে। আপনাকে তাকে রিয়্যাক্ট করার দরকার নেই, এই তুই বেশি জানিস, এইসব কোনো কথা না, শুধু মুচকি আসবেন। হ্যাঁ ঠিকই বলেছেন, মুচকি হেসে আপনি যে পথে রয়েছেন, যে সিস্টেমে রয়েছেন, সেখানে শুধু লেগে থাকুন, সাকসেস আপনার পায়ে এসে গড়াগড়ি খাবে। যদি রিয়্যাক্ট করে দেন না, যদি আপনি ওখানে তাকে ভুল কিছু বলে দেন মাথা গরম করে, আপনি কিন্তু ওখান থেকে আবার পিছিয়ে যাবেন কয়েক কদম। তাই নিজেকে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে, যেটা গৌতমদা বলছিল না, মাথায় বরফ চাপিয়ে রাখতে হবে, ও যে বরফ চাপিয়ে রাখতে হবে আমাকে, কারণ আমি নিজেকে বদলানোর সাথে সাথে সমাজ বদলানোর দায়িত্ব কিন্তু কাঁধে নিয়ে ফেলেছি। বলছে আজকে হোয়াই ইবায়োটোরিয়াম, এবার যদি কথাটা একটু ঘুরিয়ে দেওয়া যায়,